স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড শান্ত, ওরা পাঁচজনে অনেক অ্যাগ্রেসিভ হয়ে আছে, এক মুহূর্তের জন্য ডিফেন্ডে যাচ্ছে না, শুধু আছে বল গ্র্যাব করবে কিভাবে সেই ধান্দায়। এতে সামনের জন মারুক বুঝুক ওদের কিচ্ছু আসে যায় না। এখানে আমরাও যদি অ্যাটাকে খেলি, এটা খেলা না রণক্ষেত্র হবে। হবে হবে ফাটুক না একটা নাক মুখ। অনার্সে 4 বছরের জন্য টিম থেকে ব্যান করে দেওয়ার ব্যবস্থা করব। ওই শোন, সবাই এটাকে খেলবি, দেখি এই ছানা পোনারা কেমনে জিতে। তেজ দেখিয়ে বলল শান্ত। অশান্ত বন্ধুকে চেনে তাজদীপ, ও বুঝলো এবার ব্যাপারটা বিগড়াবে। উপায়ন্তর না দেখে বলল, ওকে, তাহলে মিডল থেকে আমি ড্রিবলিং করব, আর তোরা ফ্রন্টে না থেকে বাস্কেটের কাছাকাছি থাকবে। রাজি হয় সবাই। খেলা শুরু হয় আবারও। তুল্য তাজদীপদের 11-18 বাস্কেট। তুল্য বরাবরের মতো এবারও বল ছিনতে উদ্যত হয়, কিন্তু তাজদীপ ছাড়ল না। এগিয়ে গিয়ে তুল্যকে সুযোগ দেওয়ার চেয়ে কোর্টের মিড পয়েন্ট থেকে বাস্কেট করাকে ওর ভালো মনে হলো। ও করলো তাই। 12তম বাস্কেটটা বেশ দূর থেকে এসে বাস্কেটে পড়ে। হৈ হৈ করে ওঠে তাজদীপের দল। তুল্য এক আঙুলে কপালের ঘাম মুছল। তাজদীপের কথা অনুযায়ী ওর ফ্রন্টে খেললো না, নিজেদের বাস্কেটে ডিফেন্ড রইল ওরা। তুল্যরা একটা বলও বাস্কেট করার সুযোগ পায়নি, বলা যায় বল হাতেই পায়নি ওরা। শান্ত তাজদীপ মিলে আরও 4টে বাস্কেট করলো। স্কোরবোর্ডে ওদের দলকে এগোতে দেখে হাত মুঠো করে বুকে গুজলো তাথই। তবে শার্লি খুশি হলো, দাঁত কেলিয়ে বলল, ঠিক হয়েছে, সবসময় সব জায়গায় অ্যাটিটিউড চলে না। তাথই সামনে তাকিয়ে ওর কলার চেপে ধরে, দাঁতে দাঁত চেপে বলে, বদদোয়া দেয়া অফ যা ঘষেটি, তুল্য হারলে আমাদের ব্যাচ হারবে। তুই আবার কবে থেকে ব্যাচ নিয়ে ভাবতে শুরু করলি? শার্লি বিস্ময় বলল। রুমন পাশ থেকে ঠিক ততটাই বিস্ময় বলল, তুই আবার কবে থেকে নিজেকে ঘষেটি মনে করতে শুরু করলে? মির্জাফর না তুই? তাথই ছেড়ে দেয় শার্লিকে। ছাড় পেতেই শার্লি রুমনের হাতে কিল বসিয়ে দেয়। ঝোঁক হারিয়ে কয়েক পা পিছিয়ে যায় রুমন। ব্যথাতুর শব্দও করে। এমন অদ্ভুত আওয়াজ শুনে আশেপাশের বাকিরা ওর দিকে তাকালো। তাথই বড় দম নেয়, চেঁচিয়ে বলে, খেলা কোর্টে হচ্ছে। ওর ধমকে চোখ সরিয়ে নেয় সবাই। খেলার আর 3 মিনিট বাকি। দু দলই বাস্কেট করার চেষ্টা করছে। তাজদীপ বল ড্রিবলিং করাচ্ছে, তুল্য তা নেওয়ার চেষ্টায়। অনেক বেশি ক্ষিপ্ত হয়ে আছে ও। তাজদীপ খেলতে খেলতে বলল, তুল্য, কন্ট্রোল ইয়োরসেলফ, এটা জাস্ট একটা খেলা, তুমি এভাবে খেললে যে কেউ ইনজুর্ড হতে পারে। তুল্য মানল না। তাজদীপ সবে উঁচু হয়েছে বল বাস্কেটের উদ্দেশ্যে ছুড়বে বলে। ঠিক পাশ থেকে অনেক জোরে ওকে ধাক্কা দেয় তুল্য। তাজদীপের পায়ে পড়া ও মেরেছে ও। বল ছেড়ে তৎক্ষণাৎ নিচে পড়ে যায় তাজদীপ। পা চেপে ধরে শুয়ে পড়ে কোর্টের মাঝে। প্রচণ্ড ব্যথায় কুঁকড়ে যায়। ওর দলের বাকি 4 জন ছুটে আসে তৎক্ষণাৎ। কোর্টের বাইরে থেকে টিটুও ছুট লাগায়। এতক্ষণ ঠিকঠাক থাকলেও হুট করে আঁতকে ওঠে তাথই। বুকের ভেতরটা আকস্মাৎ খামচে ধরে ওর। বাকি সবের চেহারায় আতঙ্ক তৈরি হলেও শক্ত হয়ে যায়। তাথই দাঁড়িয়ে রইল। তুল্য শুধু দেখল। ওর গেম প্ল্যান এবারে কাজে দেয়নি। তাজদীপের বেসামাল অবস্থায় ছেড়ে দেওয়া বলটাও বাস্কেট করেছে। তাথই কোর্টের এক কোণে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। মূলত নিজেকে সামলাচ্ছে ও। ওর মন আজ অদ্ভুত প্রতিক্রিয়া দেখাচ্ছে। বারবার তাজদীপের অবস্থা কেমন তা দেখতে চাইছে, কিন্তু মস্তিষ্ক তা মানতে নারাজ। জেদ করেই নিজেকে স্থির রাখলো তাথই। শার্লিও ওর পাশে দাঁড়িয়ে উকিঝুঁকি দিচ্ছে। কোর্টের অপর প্রান্তে কী হচ্ছে তা বোঝার চেষ্টা করছে। তবে রুমন ওদের ধারে কাছেও নেই। তাজদীপ নিচে পড়ে যাওয়ার পরপরই বুকে হাত দিয়ে ছুট লাগিয়েছে ও। 10-12 জন মিলে তাজদীপকে ঘিরে রেখেছে। মেডিকেল সেন্টার থেকে ডাক্তার এসে ওর বাম পায়ে ব্যান্ডেজ পরাচ্ছে। তুল্য কিছুটা দূরে কোমরে হাত দিয়ে দাঁড়ানো। ওর কপালেও চিন্তার ভাঁজ। ঘটনাটা ওর ইচ্ছাকৃত ছিল না। ও তো খেলার ধরনই এমন, আর সেটা বুঝে বিপরীত পক্ষ গা বাঁচিয়ে চলে। আফিফ ভিড়ের দিকে তাকিয়ে বাঁ হাতে চোয়াল মুছল। তুল্যকে বলল, একদম ঠিকঠাক লাগিয়েছিস তুল্য, এটা একটা রেড ফ্ল্যাগ। একা অনেকগুলো বাস্কেট করেছে, ইনজুরিতে ঠেকে গেলে। তুল্য আফিফের দিকে রোষ দৃষ্টিতে তাকালো। কিছুটা ভয় পেয়ে আফিফ থেমে যায়। তুল্য দৃষ্টি সরিয়ে বিড়বিড়িয়ে বলল, ইচ্ছে করে করিনি। তাজদীপ নিজের ঠোঁট কামড়ে ধরে ব্যথা সামাল দিচ্ছিল। ব্যান্ডেজ শেষে পা ছাড়লো ডাক্তার। টিটু নোয়ানো স্বরে জিজ্ঞেস করলো, ভেঙেছে? না না, ফ্র্যাকচার নেই, দৌড়ঝাঁপ না করলেই ঠিক হয়ে যাবে। স্বস্তির শ্বাস ছাড়ল টিটু।
শান্ত ক্ষিপ্ত হয়ে ছুটল তুল্যর দিকে। হনহনিয়ে গিয়ে ওর গলার নিচের গেঞ্জি খামচে ধরল শান্ত। চেঁচিয়ে বলল, ইচ্ছে করে করেছিস এমন, তাই না? তুল্য চুপ ছিল। ও জানতো কথা ওকে শুনতেই হবে। তাছাড়া তাসদিদ আঘাত পেয়েছে, ব্যাপারটা ওর ভালো লাগছে না। কিন্তু শান্ত ওর গায়ে হাত দিয়েছে দেখে ওর রক্ত গরম হয়ে যায়, হাত মুঠো হয়ে আসে। তুল্য নিজেও উদ্যত শান্তর গায়ে হাত তুলবে বলে। এরই মাঝে তাসদিদের গলা কানে আসে ওদের। টিটুর কাঁধে ভর করে উঠে দাঁড়িয়েছে তাসদিদ। টিটুকে ছেড়ে ঘুরিয়ে এগুলো ও শান্তর কাঁধে হাত রেখে বলল, আমি ঠিক আছি, রিল্যাক্স। তাসদিদ, রেজাল্ট কি? 1 মিনিটে 45 সেকেন্ড বাকি, বাস্কেট 16 আর 18। তাসদিদের প্রশ্নে তুল্য জবাব দেয়। মুচকি হাসল তাসদিদ। মুঠো করা ডান হাত তুল্যর দিকে বাড়িয়ে বলল, গ্রেট, গেম ইজ অন। টিটু শান্তসহ সবাই বিস্ফোরিত চোখে তাকালো। তুল্যও অবাক হয়। আবারও তাসদিদের ব্যান্ডেজ করা পা দেখে নিয়ে বলে, আপনি খেলবেন? না, তুই খেলবি না। ডক্টর দৌড়াতে মানা করলো তোকে। তাছাড়া এই পা নিয়ে তুই ছুটবি কি করে? খেলা লাগবে না তোর। টিটু, ওকে কোর্টের বাইরে যা। স্পষ্টভাবে বলল শান্ত। তাসদিদ কিছু বলতে যাবে, এর মাঝে রেফারি এসে বলল, তাসদিদ খেললেও তুমি খেলছো না তুল্য, ফাউল করছো, অ্যান্ড ইউ আর ব্যান্ড ফ্রম ফিনালে। তুল্য স্থির রইল, কিন্তু ওর দল রেফারির কথায় উত্তেজিত হয়ে পড়তে যাচ্ছিল। তুল্য ফাউল করেছে, ওরা মানতে নারাজ। শান্ত টিটুও এবার উদ্যত হয় আফিফ সহ বাকিদের গায়ে হাত তুলবে বলে। কিন্তু তাসদিদ আটকে দিল শান্তকে। অতি কষ্টে পরিস্থিতি সামাল দেয় ও। ওর কথা ছিল ও ইনজুরি নিয়েই খেলবে। আর ও যেহেতু খেলার মতো অবস্থায় আছে, তার মানে তুল্য ব্যান হওয়ার মতো কোনো ফাউল করেনি। যা হয়েছে তা পুরোটাই অনিচ্ছাকৃত। রেফারি দুজন টিচার বারবার বারণ করা সত্ত্বেও তাসদিদ মানল না। শেষ পর্যন্ত ওর যুক্তিই থাকে। বাকি 1 মিনিট 45 সেকেন্ডের খেলা শুরুর জন্য কোর্টে অবস্থান নেয় 10 জনই। কোর্টের বাইরে থেকে পুরোটা দেখল তাথই। অপর প্রান্তে তাসদিদ কোনো মতে পা ফেলছে। রেফারি বাঁশি দিলে তুল্য মাঝখান থেকে বল ড্রিবলিং করানো শুরু দিল। তাসদিদের দল প্রাণপণে চেষ্টা করলো বল কাটার। জিততে হলে এই 1.5 মিনিটে 2টো বল বাস্কেটে করতে হবে ওদের। একটা বল কোনো মতে তাসদিদের দলের হাতে আসে। সেটা তৎক্ষণাৎ তাসদিদের দিকে ছুঁড়ে মারে ছেলেটা। আর তাসদিদ কোর্টের মাঝামাঝি থেকে বাস্কেট করে। আরও একটা পয়েন্ট হয় ওদের। ওর খেলা দেখে তাথই নিজে নিজেই বলল, ভাঙবে তবুও মচকাবে না। রুমন ততক্ষণে আবার ওর পাশে এসে দাঁড়িয়েছে। তাথইর কথা শুনে বলল, না রে, তুই উল্টো বুঝছিস। ডক্টর বলল হ্যান্ডসামের পা ভাঙেনি, মুসকেছে। নিজেকে সংবরণ করলো তাথই। রুমনকে আর মারতে ইচ্ছা করছে না ওর। শার্লি বলল, হিয়ার সামথিং এলস। ইনজুরি নিয়েও খেলছে, জেতাটা এত জরুরি? তাসদিদের কাছে জেতাটা জরুরি না, ও খেলছে যাতে তুল্য খেলা থেকে ব্যান না হয়। এই জন্য শান্ত যেভাবে খেপেছিল, আজকে তুল্য ব্যান হলো। ওকে নেক্সট 2 বছরের জন্য ব্যান করে রাখার ব্যবস্থা করতো ও। টিটুর কথায় পাশ ফিরল তাথইরা 3 জন। টিটু ওদেরকে পাশ কাটিয়ে চলে যেতে যেতে বলল, সব জায়গায় উদারতা দেখানো ওর অভ্যাস, এটাই তাসদিদ ওয়াসিল। টিটুর কথা শুনে তাথই 1 পা 2 পা করে পিছোতে থাকে। পরপরই ঘুরে উঠে পা বাড়ায় ক্লাসের দিকে। পেছন থেকে শৈলী ওকে ডাকতে থাকে। কানে নেয় না তাথই। দ্রুত পথে চলে যায়, যেন ওখানে থেকে যেতে পারলে ওর রক্ষা। ও কয়েক পা এগোতেই পেছন থেকে হই হুল্লোড়ের আওয়াজ আসে, মানে খেলা শেষ, কোনো এক দল জিতেছে। 1 মুহূর্তের জন্য দাঁড়ায় তাথই। চোখ বন্ধ করতেই ওর কর্ণকুহরে ধ্বনিত হয়, তাসদিদ তাসদিদ। তাথই ব্যাগের ফিতা ধরে করিডোরে হাঁটছিল। ওর পেছন পেছন শার্লিও ছিল। কানে হেডফোন দিয়ে গান শুনছিল ও। তুল্যর হারার খুশিতে মন ভালো ওর। মোবাইল দেখতে দেখতে সাইড দিয়েই এগোচ্ছিল ও। আকস্মাৎ কারোর সাথে ধাক্কা লাগে। শার্লি চোখ তুলে চাইতেই তুল্য ওর হাত মুচড়ে পেছনে কোমরের সাথে চেপে ধরে। তুল্যর আরেক হাত থেকে বুঝো ছাড় পেয়ে ছুট লাগায়। ও কিছু বলতে যাবে, শার্লি খালি হাতে নিজের কানের হেডফোন খুলে দিল। বলল, আজ সব দোষ তোর, আমি সাইড দিয়েই যাচ্ছিলাম। টুর্নামেন্টের পর তুই এত খুশি হচ্ছিলি কেন? আমি হারলে খুব খুশি লাগে তোর? খুব খুশি লাগে? তুল্য শক্তপোক্ত কণ্ঠে শুধালো, আর শার্লি কপাল কোঁচকালো। তুল্যর হার নিয়ে সত্যিও বেশ উত্তেজনা দেখিয়েছে, কিন্তু সেটা তুল্যর নজরে আসবে এটা ভাবেনি। 1 হাতে তুল্যর বুক ঠেলে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো শার্লি। বলল, আমার প্রতি তোর যা বিহেভিয়ার,
তুই হারলে আমার ঈদ লাগবে, এটা স্বাভাবিক নয় কি? হাত ছাড় আমার, ছাড়। বিহেভিয়ার? আমার কাছ থেকে কেমন বিহেভিয়ার এক্সপেক্ট করিস তুই? কেমন প্রেমিকা হোস আমার? তোর সাথে বাবু জান বলে কি বিহেভ করতে হবে আমাকে? আনসার মি। আরও শক্তিতে শার্লির হাত মোচড়ালো তুল্য। এবার ব্যথায় আওয়াজ করে ওঠে শার্লি। তুল্যর হুঁশ হয়, কোথাকার রাগ কোথায় এসে খাটাচ্ছে ও। তৎক্ষণাৎ শার্লির হাত ঝাড়া মেরে ছেড়ে দেয় ও। এতটাই জোরে যে কয়েক পা পিছিয়ে যায় শার্লি। তুল্য জিভ দিয়ে ঠোঁট ভেজালো। সিগারেট খাওয়া দরকার এখন ওর। তাকিয়ে দেখে ছাড় পেয়ে বুজো করিডোরের অপর প্রান্তে পৌঁছে গেছে। তুল্য চলে আসছিল, কি ভেবে আবারও শার্লির দিকে আঙুল উঁচিয়ে বলল, আমার থেকে দূরে থাক। হনহনিয়ে চলে গেল তুল্য। শার্লি আহম্মকের মতো ওর চলে যাওয়া দেখল। নিজেই বলল, আমি কখন তোর কাছে আসলাম? তাথয়ের কোনো দিকে খেয়াল নেই। আপাতত এক্সট্রা ক্লাসের জন্য ক্লাসে এগোচ্ছেও। যেহেতু ক্লাসটা শিডিউলের বাইরে, বিভাগের যে ক্লাস ফাঁকা থাকে সেখানেই ক্লাসটা হবে। সেমিনারে আলো ওকে বলেছিল করিডোরের প্রথম রুমটাই নাকি ফাঁকা, তাই ভারতী না ভেবে তাথই নিচ দিক তাকিয়ে ঢুকে যায় ক্লাসে। 3 সারির সর্ববামের ফার্স্ট হাই বেঞ্চে বসে একটা ক্ষুদ্র শ্বাস ফেলে, কিন্তু হুট করেই ওর মনে হয় একজোড়া চোখ ওর দিকে আগ্রহে তাকিয়ে আছে। তাথই ঘাড় ঘুরিয়ে তাকালো। চক্ষু সম্মুখে ভ্রুকুচকে থাকা মানুষটাকে দেখে কপাল শিথিল হলো ওর। একেবারে ডানের দ্বিতীয় বেঞ্চটাতে তাজদিদ বসে, ওর ব্যান্ডেজ করা পা সামনের বেঞ্চের উপর তোলা। তাথই নিজেকে সামলে বলল, এখানে এখন আমাদের ক্লাস হবার কথা। তাজদিদ বেঞ্চে থেকে আস্তে ধীরে পা নামালো। পায়ের ব্যথাটা অনেক বেশি। এটা নিয়ে যদিও ও দৌড়ায়নি, কিন্তু দাঁড়িয়ে থাকতে তো হয়েছিল। ওদের আজ কোনো ক্লাস নেই। খেলা জেতার হই হুল্লোর শেষে শান্ত টিটু সহ বাকি সব হলে চলে গেছে। ও তাই ক্লাসে এসে বসেছিল, একেবারে ভার্সিটির বাসে যাবে বলে। পাশের বেঞ্চে বসে হেলান দিয়ে রাখা এলবো সাপোর্ট ওয়াকিং স্টিকটা হাতে লাগিয়ে উঠে দাঁড়ায় তাজদিদ। টুর্নামেন্টের পরপরই টিটু কিনে এনেছে এটা। তাজদিদ ঘুরিয়ে পা বাড়ালো। সবসময় উচ্ছল থাকা মানুষটাকে লাঠির সাপোর্টে হাঁটতে দেখাটা কোনো অজানা কারণে সহ্য হলো না তাথইয়ের। দৃষ্টি সরিয়ে নিল ও। তাজদিদ তাথইয়ের সামনে এসে দাঁড়ালো, বলল, কিন্তু এটা তো আমাদের ক্লাসরুম। চোখ তুলে চাইল তাথই। ওর মনোযোগ নেই কিছুতে। কোনটা কাদের ক্লাসে ঢোকার সময় সে বিষয়ে খেয়াল হয়নি। তাথই দেখল তাজদিদ ঠোঁট চেপে হাসি আটকাচ্ছে। হাই বেঞ্চ থেকে নিচে নেমে দাঁড়ালো ও, বলল, কিন্তু আপনাদের এই আওয়ারে ক্লাস নেই, এই জন্য ম্যাম আমাদের পেন্ডিং ক্লাস এখানে নেবেন বলেছেন। ক্লাস আছে আমাদের, তুমি ভুল শুনেছ। বেশ স্বাভাবিক গলায় বলল তাজদিদ। তাথই দুদণ্ড তীক্ষ্ণ চোখে ওর দিকে চেয়ে রইল। তারপর তাজদিদের ক্লাস রুটিন দেখবে বলে পা বাড়ালো হোয়াইট বোর্ডের দিকে, কিন্তু এক পা এগোতেই পেছন থেকে ব্যাগে টান পড়ে ওর। তাথই পেছনে ফেরার আগেই তাজদিদ ওর ব্যাগ ধরে টান লাগায়। মুহূর্তের ব্যবধানে দেয়ালে পিঠ ঠেকে তাথইয়ের। তাজদিদ ডান হাতে তাথইয়ের ব্যাগ দেয়ালে চেপে ধরেছে। ওকে এতটা কাছে দেখে তাথই বড় বড় চোখ করলো। নড়ে চড়ে উঠে চেঁচিয়ে বলল, মৃদু আওয়াজে আর্তনাদ করে ওঠে তাজদিদ। তৎক্ষণাৎ নড়চড় থেমে যায় তাথইয়ের। ওকে স্থির হতে দেখে তাজদিদ ওর দিকে উকি দিয়ে তাকালো, বলল, আউট! আমার ব্যথায় তোমার কষ্ট হয় তাথই আলফ্রেজ। তাথই দাঁতে দাঁত চেপে গেল। মুচকি হেসে ওকে ঘুরিয়ে দিল তাজদিদ। তারপর ওর ব্যাগ থেকে একটা বই বের করে এক পা পিছিয়ে দাঁড়ালো। তাথই নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইল ওর দিকে। তাজদিদ এক হাতে বই উল্টে পাল্টে দেখতে দেখতে বলল, বইটা ইমার্জেন্সি লাগবে, সেমিনার ছিল না, তবে লাস্ট এন্ট্রিতে তোমার নাম ছিল। এখন দেখা যখন হলেই ভাবলাম তোমার কাছ থেকেই নিয়ে নেই। বলা শেষে চোখ তুলে তাকায় তাজদিদ। তাথই হাত মুঠো করে নিল নিজের। তাজদিদ উকি দিয়ে ওর মুঠো করা হাত দেখল, বলল, এক্স্যাক্টলি, আমি জানি আমার সোজা কথায় বই দেবার মেয়ে তুমি নাও। তুমি আমার এমার্জেন্সিও বুঝবে না, উল্টো রাগ দেখিয়ে ভস্ম করে দেবে। তাই হ্যাঁ, যত খুশি রাগ করো, বই নিয়েছি তোকে, রাগের সমাহার মনটা তো নেই। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। তাথইকে পাশ কাটিয়ে চলে যায় তাজদিদ। যাওয়ার আগে তাথইয়ের উঁচিয়ে রাখা আঙুল বই দিয়ে ঠেলে নামিয়েও দিয়েছে ও। তাথই পিছু ফিরে হতবম্ব চোখে ওকে চলে যেতে দেখে। হালকা নীল রঙের শার্ট পরিহিত মানব ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটছে।
তাথইর আজ রাগ হয় না, রক্তের উষ্ণতা বাড়ে না, বরং ওর শীতল মস্তিষ্ক আরও একবার ওকে জানান দেয় মন না নিলেও এই লোক ওর রাগকে বশ করে নিতে শুরু করেছে। সন্ধ্যার আগ মুহূর্তে তাথই অম্বুনুরে ঢুকলো। মন ভালো ছিল না বলে ভার্সিটি থেকে ফাঁকা রাস্তা ঘুরে এসেছে। তুল্য বাগানে ছিল, চিকন স্লিভসের গেঞ্জি পরে বাস্কেটে বল ছুড়ছিল। এক হাতে বল ছোড়ে, 12 বারের মধ্যে 10 বার বাস্কেটে বল ঢুকিয়েছেও। বুঝো আশেপাশে ছোটাছুটি করছিল। তাথইয়ের গাড়ি দেখে তুল্য বল ধরে ফেলে, ঘাসের উপর থেকে জুসের বোতলটা নিয়ে কয়েক ঢোক খায়। তাথই গাড়ি থেকে নেমে শব্দ করে গাড়ির দরজা লাগালো, তারপর বুকে হাত গুজে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, কি লাভ এক হাতে বাস্কেট করে, সেই তো হেরেই এসেছিস। তুল্য জবাব দেয় না। ম্যাচ নিয়ে কোনোরূপ তর্কে যাবার ইচ্ছে নেই ওর। বুঝো কাম বলে পা বাড়ায় বাসার ভেতরে। বুঝোর ডাক শুনে তাকিয়ে তাথইকে দেখল। এক ছুটে এসে তাথইয়ের পায়ে গা ঘষতে শুরু করে দিল ও। তাথই চমকে ওঠে কিছুটা, তৎক্ষণাৎ চেঁচিয়ে ডাক লাগায় তুল্যকে। তুল্য নিরস নজরে বোনের দিকে তাকায়। তাথই তেমনি চেঁচিয়ে বলে, এই বুলশিট এই বাসায় কেন? তোর পছন্দ এই জন্য? এটাকে সরা তুল্য, সরা। তুল্য পাত্তা না দিয়ে বাসার ভেতরে চলে যায়। তাথই কোনো মতে বুঝোকে পাশ কাটিয়ে ভেতরে ঢোকে। বুঝো ওর পায়ের নিচ নিচ দিয়ে আসছিল। ভেতরে ঢুকে দেখে তুল্য ডগফুট দিয়ে রেখেছে। এবারে বুঝো তাথইকে ছেড়ে খাবারের দিকে চলে যায়। পায়ের নিচটা ফাঁকা হতেই তাথই যেন হাফ ছাড়ে। হনহনিয়ে গিয়ে সেন্টার টেবিলে থাকা পেপার ওয়েটটা হাতে নেয়। দেয়ালে থাকা একটা কাঁচের ওয়ালমেন্টে ছুঁড়ে মারে ওটা। ওয়ালমেন্টটা নিচে পড়ে ভেঙে যায়। তাথই তেমনি রাগ নিয়ে বলে, ওকে বলবি আমার কাছে না আসতে। নিজের ঘরে চলে গেল তাথই। তুল্য আরেক ঢোক জুসের বোতলে চুমুক দিল। বুঝো খাওয়া বাদ দিয়ে ওর দিকে তাকিয়ে আছে। ওর চেহারায় প্রশ্ন, আশ্চর্য, মেয়েটা রেগে গেল কেন? তুল্য প্রশ্ন বুঝে জবাব দিল, আমার নিজের বোন, তাই যা ব্যবহার। তোর তো সৎ বোন হয়, তোর কেমন ব্যবহার আশা করিস তুই? বুঝো কি বুঝলো, নিজের মতো আবারও খাওয়ায় মনোযোগ দিল। সোফায় গা এলিয়ে দিল তুল্য। শরীরটা বেশ ব্যথা করছে। কিছু সময় পরই গাড়ির হর্ন কানে আসে ওর। তৈয়ব আলফেজ বাসায় কুকুর দেখে চমকে উঠল। তুল্যকে দেখে স্বাভাবিক হলেন। তুল্যকে বললেন, এ আবার কোন নতুন নাটক? তোমার সৎ ছেলে। তুল্য! গর্জে ওঠেন তৈয়ব আলফেজ। তুল্য বাবার হুঙ্কার গায়ে লাগায় না। আলগোছা পায়ে এসে বুজোর বেল্ট ধরে ওকে আবারও কোলে নিয়ে হাঁটা লাগায়। সিঁড়িতে উঠতে উঠতে বলে, ও আজ থেকে আম্বুনিয়ারে থাকবে, বাট ডোন্ট ওয়ারি, সম্পত্তির দাবিতে তোমার পা চুমবে না। অ্যান্ড ইউ বুঝো, লিসন, শুধুমাত্র তোর বিলেতি মালকিন তোকে ছেড়ে গেছে বলে আমি তোকে করুণা করছি। সৎ ব্যাপারটার বাইরে আম্বুনিয়ারের কারোর সাথে তোর কোনো সম্পর্ক নেই। সো লিমিটে থাকবি, বুঝে আসলো? ওপরতলায় পৌঁছাতেই বুঝো শরীর মোচড়াতে থাকে। নরম ছোট্ট শরীর নিয়ে তুল্যর হাত পেরিয়ে নিচে নেমে আসে। লেজ নাড়িয়ে ঠিক তাথই রুমের দরজা অবধি পৌঁছে যায় ও। তুল্য ছুটে এসে আবারও ওর বেল্ট ধরল, বলল, হ্যাঁ, এই ঘরের কাছেও ভিড়বি না। তোর সৎ বোন দা তাথই আলভেজের ঘর এটা, অ্যান্ড শি ইজ আ রেড ফ্ল্যাগ। রাগের বসে তোকে তুলোর বালিশের মতন ব্যালকনি দিয়ে ছুঁড়ে মারতেও দুবার ভাববে না ও। গেট ইট? তুল্য বুঝোকে নিয়ে রুমে চলে আসে। দরজা লক করে চিত হয়ে শুয়ে পড়ে বিছানায়। মনে মনে ভাবতে থাকে, প্রথমবার ম্যাচ হেরে ওর আফসোস করা উচিত, রাগ হওয়া উচিত। কিন্তু ওর আফসোস আসছে না, রাগ আসছে না। উল্টো যে ওকে হারিয়েছে সেই তাসদিদের খোঁজ নিতে ইচ্ছে করছে, জানতে ইচ্ছে করছে তার পায়ের ব্যথাটা এখন কেমন। তাসদিদ বিছানার ওপর বসে ব্যান্ডেজ খুলছে আর ব্যথাতুর আওয়াজ করছে। মিসেস ওয়াসির গম্ভীর চেহারা নিয়ে রুমে ঢুকলেন। সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেল তাসদিদ। আওয়াজ না করে ব্যান্ডেজ খুলতে লাগলে আর চোখে মাকে দেখতে লাগলো। ওর মা পানির গ্লাস আর ওষুধের বক্সটা টেবিলে রেখে চলে যাচ্ছিলেন। তাসদিদ মায়ের হাত ধরে ফেলল। মিসেস ওয়াসির অভিমানী স্বরে বললেন, কাজ আছে আমার তাসদিদ, তুমি ওষুধ খেয়ে ঘুমাও, ফজর বাসায় আদায় করো, আমি ডেকে দেবো নে। অভিমান বুঝে মাকে টেনে এনে সামনে বসালো তাসদিদ। পা নামিয়ে বসে মায়ের কোলে মাথা গুজে দিল। ঘুমু ঘুমু স্বরে বলল, ঘুম আসছে না, ঘুম পাড়িয়ে দিয়ে যাও তো মা। বড় হয়েছো তুমি, আমার ঘুম পাড়িয়ে দেবার বয়স নেই তোমার। তাসদিদ জবাব না দিয়ে আরও ভালো মতন মুখ গুজল মায়ের কোলে। মিসেস ওয়াসির হার মানলেন। লম্বা একটা শ্বাস ফেলে ছেলের মাথায় হাত রাখলেন উনি। আদুরে গলায় বললেন, এভাবে পা খুরু করে নিয়ে বাসায় ফিরতে হয়?
কেন খেলতে যাস এমন খেলা তাজদিদ? যাতে তুমি গর্ব করে তোমার বৌমাকে বলতে পারো তোমার ছেলের কত গুণ। কাকে কি বললি রে ভাই? দেখো মা, এই মাঝরাতে আবার রিঙ্কি আপুদের বাসার দিকে রওনা হয় কিনা। তামজিদ আপেল খেতে খেতে ঘরে ঢুকলো। মিসেস ওয়াসির ছোট ছেলের উপর ক্ষিপ্ত হলেন, কিছু বলতে যাবেন, তখনই তাজদিদের ফোন বেজে ওঠে। তামজিদ উকি দিয়ে দেখে স্ক্রিনে রিঙ্কির নাম। হ্যাঁ হ্যাঁ করে হেসে দিয়ে বলে, দেখো পিসাচিনীর নাম লিয়া ও হাজির। মিসেস ওয়াসির পিসাচিনি বুঝলেন শুধু। তামজিদকে চোখ রাঙালেন তিনি। তাজদিদ ঘাড় ঘুরিয়ে দেখে সত্যি রিঙ্কির ফোন। কল রিসিভ করে বলল, হ্যাঁ বলো। আজকে পড়াতে আসবে না তাজদিদ ভাই? না, বাস্কেটবল ম্যাচ খেলতে গিয়ে পায়ে চোট পেয়েছি আজ। ওয়াকিং স্টিক নিয়ে হাঁটতে হচ্ছে। 2-3 দিন পড়াতে যাব না তোমাকে। কাল অনলাইনে পড়াবো, পড়া করে রেখো। একটা না বলে ফোন রেখে দেয় তাজদিদ। তামজিদ এবারও হতাশ হয়। এগিয়ে এসে চেয়ারে হেলান দিয়ে দাঁড়িয়ে বলে, লে, তুইও তোর মায়ের মতোই। কাকে কি বললি? দেখ তোর পায়ের ব্যথা শুনে ওইটা কাল প্রীতিকা সিনে সে নাটকায়। তাজদিদ প্রত্যুত্তর করলো না। মায়ের কোলে মুখ গুজলো আবারও। ও জানে ও কি করছে, তার পরিণতি কি হতে পারে, আর তা প্রতিহত কিভাবে করতে হয়। ভাইয়ের উল্টো মুখ দেখে তামজিদ ভ্রু কুচকালো। আপেল আরেক দফায় কামড় দিয়ে মাকে বলল, তোমার এ ছেলে বেশি সুবিধার না মা। ও ওপরে এমন ভালো দেখতে, কিন্তু ভিতরে ভেতরে নিশ্চিত ওর কোনো ঘাপলা আছে। যেদিন ওর সেই ঘাপলামো বার হবে ওই দিন বুঝবে কি একটা ছেলে পেটে ধরেছিল। এই আমি বলে রাখলাম, মিলিয়ে নিও। এতগুলো কথার একটা কথাও কানে তুললেন না মিসেস ওয়াসির। অতি যত্নে তাজদিদের মাথায় আঙুল বোলাচ্ছেন তিনি। তামজিদ আপেলটা শেষ করছিল। ওর কামড়ের আওয়াজে মিসেস ওয়াসির ওকে ধমকে বললেন, উফ, আওয়াজ করিস না তামজিদ, ছেলেটা আমার ঘুমোচ্ছে। তামজিদ বেকুবের মতো কিছুক্ষণ মায়ের দিকে তাকিয়ে রইল। বেহুশের মতো প্রশ্ন করে বসলো, আমাকে কি সত্যি তোমরা সাভারের ময়লার গুদামে কুড়ায় পাইছিলা মা? দেশের প্রত্যন্ত অঞ্চলে শৈত্যপ্রবাহ চলছে, অথচ ঢাকার আকাশ জুড়ে আজ উজ্জ্বল রোদ। দুটো ক্লাস শেষে দুপুরের খাবারটা খাবে বলে শার্লির সাথে ক্লাস থেকে বেরোলো তাথই। শার্লি পরনে থাকা হাঁটুর ওপর অব্দি কালো শার্ট টানতে টানতে বলল, শার্টটা কি ছোট হয়ে গেছে রে তাথই? এতই যখন শর্টসে প্রবলেম, লং ফ্রকে আসলেই তো পারিস। ওর দিকে না তাকিয়ে হাঁটতে হাঁটতে জবাব দিল তাথই। শার্লি ফিক করে হেসে দিল, বলল, দূর, আমার আর ফ্রক ওসব মানায় আমাকে? তাথই জবাব দিল না। ও জানে জবাব দিয়েও লাভ নেই। ও যতই বলুক না কেন শার্লি স্বাভাবিক পোশাক আশাক পরবে না। অবশ্য ওর এ নিয়ে কোনো বাধা ব্যথাও নেই। ও যা খুশি পড়ুক, অশালীন কিছু তো পড়ছে না। ঠিক সেই সময় শার্লির নজরে পড়ল বাইরের রাস্তা দিয়ে রুমন দৌড়াতে দৌড়াতে আসছে। ওদের দেখে সে এমনভাবে দাঁত কেলাচ্ছে যেন কয় জন্ম পর ওদের দেখা। রুমনের পরনে জলপাই রঙের শর্ট ফ্রক, সাদা টাইট পায়জামা, কোমরে সাদা ওড়নার মতো কিছু একটা প্যাঁচ দেওয়া। শার্লি নিরস কণ্ঠে বলল, তবে এইটাকে ফ্রক ভালোই মানায়। চোখ তুলে তাকালো তাথই। রুমনকে দেখে নিয়ে আরেক পলক শার্লির দিকে তাকালো, যে চাউনির মানে আবার শুরু করলি। শার্লি গায়ে লাগায় না। রুমনের হাওয়াই ভাষার মতো করে তাথইদের সামনে চলে আসলো। ইয়া বড় একটা হাসি দিয়ে বলল, গার্লস, আমার পারফর্ম আছে এখন, চল দেখবি চল। তাথই ঠোঁটে হাসি ফোটায়। আপাতমস্তক রুমনকে দেখে নিয়ে বলল, হ্যাঁ, একদম আনারকলির মতো। পাশে তাকায় তাথইরা। চুইংগাম চিবোতে চিবোতে আফিফ কথাটা বলেছে। ওর সাথে আরও দুটো ছেলে। রুমন নিজেকে দেখে নিয়ে বলল, অ্যাকচুয়ালি আমার রোল সেলিমের, কস্টিউম এখনো পুরোটা পরিনি, তাই এমন বলছো। তাই নাকি? সেলিম করবি তুই? কিন্তু সেলিম কেন করবি? তোর উপর তো আনারকলিওয়ালা লুক উপচে পড়ে রে। আনারকলি কর গিয়ে, বেশ মানাবে। রুমন অহেতুক খুশি হয়, কিন্তু খুশি হলো না তাথই আর শার্লি। আফিফের চোখে মুখে রুমনকে ছোট করার ধান্দা, অথচ রুমন ব্যাপারটা ধরতেই পারছে না, উল্টো খুশি হচ্ছে। তাথই চল রুমন বলে তাড়া দিল, কিন্তু রুমনের পথ আগলে দাঁড়ায় আফিফ। নিজের ঠোঁটের ডান দিকটা দোলে বলল, দাঁড়া রুমন, একটা প্রশ্ন করার ছিল তোকে। হ্যাঁ বলো না। তুই এলজিবিটি ঠিক কোনটা?
রুমন যতটা খুশিতে প্রশ্ন জানতে চেয়েছিল ততটাই স্তব্ধ হয়ে যায় আফিফের প্রশ্ন শুনে। ভাষাহীন চোখে চেয়ে রইল ওর দিকে। তাথই হাত মুঠো করে নিল। পাশ থেকে শর্লি ক্ষিপ্ত বাঘিনীর মতো বলল, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ আফিফ, লিমিট ক্রস করছিস তুই। ওই টমবয়, তুই নিজের লিমিটে থাক, আমি তোর সাথে কথা বলছি না। হ্যাঁ রুমন, তুই বল, তোর সাথে কি কি ঘটে, নাকি কিছু ঘটে না বলে অপারেশন টপারেশন? আফিফ স্টপ। নিজের রাগকে অতি কষ্টে সংবরণ করে বলল তাথই। আফিফ খুশি হলো ওর ধৈর্য দেখে। বিশ্রী হেসে পকেটে হাত গুজে আরামে দাঁড়ালো। আরও আয়েসি ভঙ্গিতে বলল, ভাই আমি কেন থামবো? আমি যা বলছি তা কি সত্যি না? বাই দ্য ওয়ে, মিথ্যে হলেও সেটা তুই কি করে জানলি? রুমন তোর কাছে নিজেকে প্রমাণ টমান করেছে নাকি? তাথই সহ্যের সীমা পার হয়ে যায় এবারে। ওয়াশরুমের গ্লাস ভাঙা নিয়ে সেদিন প্রক্টর অনেক শাসিয়েছে বলে ও চুপ থাকবে ভেবেছিল, কিন্তু আফিফের কথার ধরন ঘৃণ্য পর্যায়ে চলে গেছে। তাথই উদ্যত হয় ওকে চর লাগাবে বলে, কিন্তু ওর কিছু করে ওঠার আগেই সশব্দে চর পড়ে আফিফের গালে। চরের আওয়াজ এতটাই বেশি ছিল যে চমকে ওঠে তাথই। শক্ত চরটা গালে পড়ায় আফিফ মুখ থুবড়ে মাটিতে পড়েছে। ওর পিছনে দাঁত কেলাতে থাকা ছেলে দুটো থতমত খেয়ে এক পা পিছিয়ে গেছে। তাথই আর আফিফদের মাঝে হালকা খয়েরি শার্ট পরিহিত এক যুবক এসে দাঁড়ায়। তাথই পেছন থেকে যুবকের প্রশস্ত কাঁধের দিকে তাকিয়ে রইল। মানুষটার উপস্থিতিতে অনিয়মিতভাবে ওর হৃদস্পন্দন বাড়ছে। অতি ধীর গতিতে দৃষ্টি নামায় তাথই। ওর চোখে পড়ে সামনের জনের বাঁ হাতে ওর চেনা বই। সে হাতে লাঠিতে ভর করে দাঁড়িয়ে আছে মানুষটি। আফিফ মাটিতে পড়ে থাকা অবস্থাতে কানে হাত থেকে চোখ তুলে সামনে তাকালো। চরদাতাকে দেখে অস্ফুট স্বরে উচ্চারণ করলো, তাজদিদ ভাই। তাজদিদের চেহারায় স্থিরতা, কোনো রকমের রাগ আক্রোশের উপস্থিতি নেই। চর লাগিয়ে ঘাড়টা কিঞ্চিত বাঁকিয়ে আফিফের দিকে তাকিয়েছিল, যেন পর্যবেক্ষণ করছিল ওকে। আফিফের ডাক শুনে এবারে বলল, তোমার ঠোঁটের বা কোনা কেটে গেছে। আফিফ বোধহয় শুনতে পেল না। কিছুটা অপ্রস্তুতভাবে নিয়ে আশপাশ দেখল তাজদিদ। নিজের ঠোঁটটা জিভ দিয়ে ভিজিয়ে নিল। তারপর নিজের ঠোঁটে হাত লাগিয়ে ইশারায় আফিফকে বোঝালো ও ঠোঁট কেটে গেছে। আফিফ এবারে বোঝে তাজদিদ কী বলেছে ওকে। কপালে ভাঁজ ফেলে গাল থেকে হাত সরায়। ঠোঁট স্পর্শ করে তরলের উপস্থিতি অনুভব করে। বুঝতে পারে সত্যি কেটে গেছে সেখানে। বাঁ কানে নখ ঘুরিয়ে মাথা ঝাড়া মারে আফিফ। তাজদিদ আফিফের সাথে থাকা ছেলে দুটোর দিকে তাকালো, হাতের ইশারায় বোঝালো, তোমাদের বন্ধুকে তুলে দাঁড় করাও। ছেলে দুটো শুকনো ঢোক গুলে তৎক্ষণাৎ টেনে তুললো আফিফকে। তাজদিদের একটা চরে ও যে কানে শুনছে না সেটা বুঝতে বাকি নেই ওদের। দাঁড়ানোর পর আফিফ ঠোঁট মুছছিল আর কান দুলছিল। তাজদিদ ছেলে দুটোকে আবারও ইশারায় বলে আর একটু ডানে দাঁড়াতে। ও জানে বা কানে আফিফ কিছু শুনবে না। ছেলে দুটো করেও তাই। তাজদিদ পিছনে তাকালো। জিন্স টপ পরিহিত তাথই কাঁধের ব্যাগের ফিতা শক্ত হাতে আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে। তাথইকে বই ফেরত দিতে এসেছিল ও। আফিফের বিশ্রী কথাবার্তা শুনতে পেয়ে নিজেকে থামাতে না পেরে চড় লাগায় ওকে। বইটা তাথইকে এগিয়ে দিল তাজদিদ। তাথই হাতে নিল ওটা। ও ঠিক পাশে রুমন দাঁড়ানো। নমনীয়ভাবে চলাফেরা করা রুমনকে এক মুহূর্তে বিধ্বস্ত দেখাচ্ছে। অবশ্য দেখাবেই না বা কেন? মেয়েলি স্বভাবের জন্য এতগুলো বছরের জীবনে কম কথা শুনতে হয়নি ওকে। নিজের পরিবারই ওকে ছাড় দেয়নি, তাই বাইরের কারো কাছেও ও সম্মান আশা করেনি। আবার নিজেকে বদলাতেও পারেনি। ও বুঝে গিয়েছিল বাকি সবের মতো মুক্তি সম্মান মিলবে না ওর। এর জন্য নিজেকে যোগ্য প্রমাণ করতে হবে। তাই তো দেশ সেরা বিদ্যাপীঠে জায়গা করে নিতে দিন রাত এক করে দিয়েছিল ও। ঘটেছেও ওর ভাবনার মতোই। বিশ্ববিদ্যালয় আত্মপ্রকাশের জায়গা। নাট্যকলা ওর শখকে ওর প্রতিভা হিসেবে গ্রহণ করেছে। তার বাইরে ঠাট্টা মশকরায় যতটুকুই হোক না কেন সেসব কখনো পাত্তা দেয়নি রুমনের কাছে। কিন্তু আজ আফিফ সব সীমা পার করেছে। ওর নিজের প্রতি রাগ হচ্ছে। ওর বেশভূষা সমেত ওকে গ্রহণ করেছে বলে তাথইকে এভাবে অপমানিত হতে হবে ভাবেনিও। অনুশোচনায় মুখ চোখ লাল হয়ে আছে ওর। তাজদিদ ইশারায় রুমনকে ডাকলো। নাকটা ডলে দিশেহারার মতো মাটিতে তাকিয়ে এগুলো ও। তাজদিদের কাছে এসে দাঁড়িয়েও নিজ দিকে তাকিয়ে রইল। তাজদিদ আফিফকে বেশ স্বাভাবিক কণ্ঠে বলল, কার্বোহাইড্রেট মেটাবলিজমের সাইকেল কয়টা আফিফ? আফিফ প্রত্যেকের চোখে মুখের দিকে তাকায়, যেন শব্দটা তো নতুন শুনছেও। তাজদিদ বুঝতে পারে ও জবাব দিতে পারবে না। কিছুটা স্বাচ্ছন্দ্যে হেসে বলল, ফার্স্ট সেমিস্টারের পড়া,
বেসিক অফ বায়োকেম ভুলে গেছো? আফিফ দৃষ্টি সরালো। তাসদিদ এবার রুমনকে জিজ্ঞেস করলো, নিঃসঙ্গ সম্রাট কার লেখা রোমন? রুমন বড় বড় চোখে এক পলক চাইলো তাসদিদের দিকে। ওদের পেছনে দাদুই শ্বাস আটকে দাঁড়িয়ে আছে। রুমন আবারও মাথা নিচু করে নিল, বলতে লাগলো, স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই।